বাতিলের নির্দেশ। আয়নাঘর 22 কর্মকর্তা দেশ ত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে জরুরি বার্তা। ৭১-এ কোনো ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে জামায়াত। জানাবো সরকারের বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি, সংকট বাড়ার শঙ্কা। এবং সর্বশেষ জানাবো ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাসপোর্ট বাতিলের নির্দেশ। আয়নাঘর 22 কর্মকর্তা দেশ ত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনের জরুরি বার্তা। গুম এবং বিচার বহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগে উচ্চপদস্থ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। এতে হাসিনা সরকারের প্রতাপশালী প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ও র্যাবে নিযুক্ত ছিলেন এমন কর্মকর্তাদের নাম রয়েছে যাদের বেশিরভাগ আলোচিত আয়নাঘরের রূপকার হিসেবে চিহ্নিত। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেশ ত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনের জরুরি বার্তা পাঠাতে বলা হয়। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব কামরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে 22 জন কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে। 18 নভেম্বর পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো চিঠিতে বলা হয়, গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির অনুরোধ অনুযায়ী কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিকভাবে গুমের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগ পাওয়া যায়। তদন্তের প্রয়োজনে বর্ণিত ব্যক্তিরা যাতে দেশ ত্যাগ করতে না পারেন সে লক্ষ্যে তাদের পাসপোর্ট বাতিল সহ পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। পাসপোর্ট বাতিলের জন্য পাঠানো তালিকায় বেশিরভাগ কর্মকর্তা হাসিনা সরকারের সময় সামরিক বাহিনীতে প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন। কয়েকজন ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান। বাকিরা চাকরি জীবনে গোয়েন্দা সংস্থা এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। পাসপোর্ট বাতিলের জন্য পাঠানো তালিকা 1 নম্বরে রয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফজলে আকবরের নাম। তিনি হাসিনা সরকারের প্রথম মেয়াদে 2009 সালের 5 ফেব্রুয়ারি থেকে 2011 সালের 22 জুন পর্যন্ত যৌথ জিজ্ঞাসাবাদ সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। এছাড়া তালিকাভুক্ত লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, সাইফুল আবদিন, সাইফুল আলম, আহমেদ তাবরেজ, শামস চৌধুরী সহ আরো অনেকে। তাদের বিরুদ্ধে আলোচিত আয়নাঘর সৃষ্টি, গুম ও ক্রসফায়ারের রাজনৈতিক বিরোধী দমন সহ গুরুতর অভিযোগ রয়েছে। তালিকায় মেজর জেনারেল শেখ মামুন খালেদ, মেজর জেনারেল সুলতাউজ্জামান, মোহাম্মদ সালেউদ্দিন, মেজর জেনারেল সহ আরো অনেকে রয়েছেন। এছাড়া ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাবন্দী সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী এবং অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের পাসপোর্টও বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। দুজনেই চাকরি জীবনে একটি বড় সময় র্যাবের বিভিন্ন ব্যাটালিয়নে সংযুক্ত ছিলেন। বিশেষ করে আলেপ উদ্দিন র্যাব 11-তে কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে গুম ও ক্রসফায়ারের একাধিক অভিযোগ ওঠে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো গুম কমিশনের চিঠিতে বলা হয়, বর্ণিত কর্মকর্তাদের মধ্যে 9 জন ডিজিএফআই এর অভ্যন্তরে অবস্থিত বিশেষ যৌথ জিজ্ঞাসাবাদের সেল বা জেআইসি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। আওয়ামী লীগ শাসনামলে বিভিন্ন সময় তারা সেখানে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ডিজিএফআই এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ, শামস চৌধুরী এবং মেজর জেনারেল হামিদুল হককে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে। চিঠিতে আরো বলা হয়, ডিজিএফআই এর অভ্যন্তরে সিটিআইবি নামক শাখায় দায়িত্ব পালনকারী 7 জন কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে, যারা বিভিন্ন সময় র্যাবের সংযুক্ত ছিলেন। তাদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল এস.এম. মতিউর রহমান 2009 থেকে 2011 সাল পর্যন্ত র্যাবের অতিরিক্ত মহাপরিচালক, কর্নেল আব্দুল্লাহ আল মোমেন র্যাব গোয়েন্দা শাখার উপপরিচালক, র্যাব 1 এর অধিনায়ক এবং এডিজি ছিলেন। এছাড়া অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুলতানুজ্জামান মোহাম্মদ সালেউদ্দিন ছিলেন সিটিআইবির কর্নেল জেএস। বর্তমানে তিনি যুক্তরাজ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলে জানতে পেরেছে গুম কমিশন। এর বাইরে পাসপোর্ট বাতিলের তালিকায় থাকা কর্নেল মোহাম্মদ কামরুজ্জামান সাবেরি খান ডিজিএফআই সদর দপ্তরের মেডিকেল অফিসার ছিলেন। পাসপোর্ট বাতিলের জন্য 10 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো গুম কমিশনের চিঠিতে বলা হয়, এই কমিশনের কার্যক্রম ফলপ্রসূ করার নিমিত্তে তদন্ত চলাকালে ওই ব্যক্তিদের দেশ থেকে বিরত রাখার জন্য তাদের পাসপোর্ট বাতিল করে সব ইমিগ্রেশন কর্তৃপক্ষকে অবগত করা সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা একান্ত আবশ্যক। তাই 24 ঘন্টার মধ্যে এই বিষয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করে কমিশনকে অবগত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করছি। উল্লেখ্য, 9 নভেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীতে সভায় বিস্তারিত আলোচনার পরিপ্রেক্ষিতে আংশিক তালিকা সংযুক্ত করে প্রেরণ করা হলো। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংক্রান্ত চিঠি পাসপোর্ট অধিদপ্তর পাঠানো হয় 18 নভেম্বর। এরপর অধিদপ্তরের পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে সংশ্লিষ্টদের কেউ বক্তব্য দিতে রাজি হননি। তবে কর্মকর্তাদের কয়েকজন নাম প্রকাশ না করার
করার শর্তে বলেন, স্বরাষ্ট্রের চিঠি পাওয়ার পর তালিকা অনুযায়ী সংশ্লিষ্টদের পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। 2 থেকে 3 দিনের মধ্যে তাদের পাসপোর্ট বাতিলের বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। তাদের বিদেশ যাত্রা ঠেকাতে বাতিল সংক্রান্ত তালিকা পুলিশের বিশেষ শাখা ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে। 71-এ কোনো ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে জামায়াত। 71-এ জামায়াতে ইসলামী কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে জাতির কাছে ক্ষমা চাইবেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, 24-এর গণঅভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিন। এ অভ্যুত্থানে দেশের সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল, এমনকি দেশের বাইরে অবস্থানরত প্রত্যেকেই যার যার সাধ্য অনুযায়ী আমাদের সাথে যুদ্ধ করেছেন। প্রবাসীরা রেমিটেন্সের মাধ্যমে জন্মভূমি বাংলাদেশকে বিপুল সহায়তা করে যাচ্ছেন উল্লেখ করে জামায়াতের আমির বলেন, মনিটরি রেমিটেন্সের পাশাপাশি বাংলাদেশকে ইন্টেলিজেন্স রেমিটেন্স পাঠানোর জন্য আমি প্রবাসীদের কাছে আবেদন রাখছি। ইন্টেলিজেন্স রেমিটেন্স বাংলাদেশ বুদ্ধিবৃত্তিক বিকাশে বিরাটভাবে সহায়ক হবে। এভাবেই স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রবাসীরা অপরিসীম অবদান রাখতে সক্ষম হবেন। বিগত সরকারের লাগামহীন দুর্নীতির কথা উল্লেখ করে ডক্টর শফিক বলেন, যে পরিমাণ উন্নয়ন করা সম্ভব হতো সেটা আসলে হয়নি। বাংলাদেশে একটি উন্নয়ন প্রকল্পে যে ব্যয় দেখানো হয়েছে, আমাদের অঞ্চলের অন্যান্য দেশে সে ধরনের উন্নয়ন প্রকল্প তার 3 ভাগের 1 ভাগ ব্যয়ে সম্পন্ন হয়েছে। আমাদের দেশে সময় মতো কোনো প্রকল্পের কাজ শেষ করা হয়নি, একের পর এক সময় বাড়ানো হয়েছে আর সেই সাথে বাড়িয়ে দেখানো হয়েছে প্রকল্পের ব্যয়। এভাবেই দেশটাকে লুটেপুটে নিঃস্ব করা হয়েছে। 71-এর ভূমিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 71-এ আমরা কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় আমি জাতির কাছে ক্ষমা চাইব। ব্রিটেনের কোর্ট চৌধুরী মাইনুদ্দিনের বিষয়ে বিচারের রায় আমাদের দেশে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে যে বিচার হয়েছে তার অবজারভেশনে এখানকার বিচারপতিরা সে রায়কে জেনোসাইড অব জাস্টিস বলেছে। 15টি বছর আমাদেরকে আমাদের অফিসে বসতে দেয়নি, আমাদেরকে কথা বলতে দেয়নি, আমাদেরকে কোনো র্যালি করতে দেয়নি, আমরা সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে যেতে পারিনি। সরকারের বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি, সংকট বাড়ার শঙ্কা। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তিতে প্রধান উপদেষ্টার ভাষণে সুনির্দিষ্ট বক্তব্য না আসায় সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। প্রধান উপদেষ্টা সহ সরকারের অন্য উপদেষ্টাদের বক্তব্যে দলের নীতি নির্ধারকদের মনে নির্বাচন প্রলম্বিত করার সন্দেহ ঘনীভূত হয়েছে। গতকাল রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি আলোচনা হয়েছে। সরকারের লক্ষ্য উদ্দেশ্য নানাভাবে বিশ্লেষণ করেছেন দলের নীতি নির্ধারকরা। দলটির নেতারা মনে করছেন, নির্বাচন প্রলম্বিত করা হলে রাজনৈতিক সংকট বাড়বে, সরকারের সঙ্গে দলগুলোর দূরত্ব তৈরি হবে। প্রধান উপদেষ্টা গত রবিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তবে কবে নাগাদ রোডম্যাপ দেওয়া হতে পারে বিষয়টি স্পষ্ট করেনি। রোডম্যাপ দেওয়ার পরও নির্বাচন কয়েক মাস বিলম্বিত হতে পারে, তার এমন বক্তব্য ঘিরে সন্দেহ তৈরি হয়েছে দলটির নীতি নির্ধারকদের মধ্যে। বিএনপির জ্যেষ্ঠ নেতারা মনে করেছেন, নির্বাচন প্রলম্বিত করা এক ধরনের দূরভিসন্ধি দেখা যাচ্ছে। কিছুদিন ধরে তারা এমন সন্দেহ প্রকাশ করেছে, এখন তা আরো জোরালো হয়েছে। দলটির নেতারা মনে করেন, সরকারের ভেতর একটি অংশে দ্রুত নির্বাচন দেওয়া নিয়ে অনীহা রয়েছে, এতে আগামী কয়েক মাসে রাজনৈতিক সংকট বাড়তে পারে। প্রধান উপদেষ্টার বক্তব্যের পর বিএনপি বলেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য যে নির্বাচন, সেটি থেকে তারা ধীরে ধীরে সরে যাচ্ছে কিনা কিংবা ঠিক কতদিন তারা ক্ষমতায় থাকতে চান তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অস্পষ্টতা তৈরি হয়েছে। বিএনপি নীতি নির্ধারকরা মনে করেছে, নির্বাচন প্রলম্বিত হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব তৈরি হতে পারে এবং সেটি কোন পর্যায়ে টিকে থেকে এখনই বলা যাবে না। এমনটি হলে পতিত সরকারের লোকজন দেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে। বিএনপি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চায়। দলের স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। কয়েক মাস ধরে এই দাবিতে নানা প্ল্যাটফর্ম থেকে সোচ্চার হয়েছে তারা। দলটির নীতিগত সিদ্ধান্ত হচ্ছে, আগামী বছরের মাঝামাঝি সময় থেকে ডিসেম্বরের মধ্যে তারা দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। শুধু বিএনপি নয়, তাদের জোট দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানাচ্ছে। বিএনপি মনে করছে, যতদিন দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন না হবে ততদিন আওয়ামী লীগও এই সরকারকে বেকায়দায় ফেলতে তাদের অপতৎপরতা অব্যাহত রাখবে। দেশি বিদেশি বন্ধুদের অব্যাহতভাবে কাজে লাগানোর চেষ্টা করে যাবে, সেটিও সরকারকে আমলে নিতে হবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইস্যুতে বিএনপির অব্যাহত দাবির মধ্যে অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে গত রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সেখানে তিনি বলেন, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। নির্বাচন
সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে দ্রুত আপনার নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে আল জাজিরাকে সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে প্রশ্ন করা হয় আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে, এই বিষয়ে তার ভাবনা আছে কিনা। এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, না, আমার মাথায় এমন কিছু নেই। জানা গেছে বিএনপি নীতি নির্ধারকরা পর্যায়ে ডক্টর ইউনূসের এই ভাষণ এবং সাক্ষাৎকার নিয়ে বেশ আলোচনা হয়েছে। নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেটি কার্যত বিএনপিকে সন্তুষ্ট করতে পারেনি। সরকারের বর্তমান অবস্থান নির্বাচনকে প্রলম্বিত করার অবস্থান বলে দলটির ভেতরে বিবেচিত হচ্ছে। বিএনপি নীতি নির্ধারক পর্যায়ে 2-3 জন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে সরকারের রাষ্ট্র সংস্কারের কার্যক্রমে বিএনপির কোনো বিরোধিতা নেই, তারা সরকারকে সহযোগিতা করছে। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য যেহেতু নির্বাচন, তাই যে সংস্কারগুলো একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত, রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে সেগুলোতে সরকারের অগ্রাধিকার দেওয়া দরকার। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে সংসদ নির্বাচনের আয়োজন করা, তারপর তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যে অগ্রাধিকার দেওয়া উচিত, কিন্তু তারা এসব কাজে মনোনিবেশ করছে না। ফলে জনগণের মন থেকে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটছে না। দলের স্থায়ী কমিটির একাধিক নেতার সঙ্গে আলাপকালে তারা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জাতি নির্বাচনী রোডম্যাপ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়ার আশা করেছিল। সেটি পরিষ্কার না হওয়ায় জনগণের মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়েছে। আমরা রাজনৈতিক দল হিসেবে এখনো মনে করি যে নির্বাচনী রোডম্যাপের ব্যাপারে তিনি দ্রুত একটি স্বচ্ছ ধারণা দিতে পারবেন। প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি নেতাদের বিশ্লেষণ হচ্ছে, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে বাধা নেই, কিন্তু নির্বাচনের একটি দিন বা সময় ঘোষণা করে সংস্কার কাজ করতে তাতে সুফল আসবে, নইলে এক ধরনের অস্থিরতা লেগেই থাকবে। গতকাল এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া যা সত্যিকার অর্থে শেষ হয় না, তাই এটা বলা অযৌক্তিক যে আমরা সংস্কার সম্পন্ন করব এবং তারপর নির্বাচন করব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।